বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং ডিসেম্বর মাসে যখন আমরা কথা বলছি তখন অবশ্যই স্মরণ করতে হবে আমাদের মুক্তিযোদ্ধাদের কথা। তাদের একজন সেই বীর মুক্তিযোদ্ধাদের একজন শ্রদ্ধা সাখাওয়াত হোসেন বকুল আমার বায়ে বসা। আমার ডানের রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস এবং দর্শন বিভাগের চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে এক ধরনের টেনশন কাজ করছে এবং এক ধরনের অস্থিতিশীলতা আমরা দুপাশে বেশি দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশ অংশ তো বটেই। এবং যখন একটা অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে একটা নতুন সরকার এবং সরকার কতটা এখনও সেটেল করতে পেরেছে বা তার নানাবিধ ক্রিয়াকর্ম নিয়েও জনমনে এক ধরনের অনিশ্চয়তা, উদ্বেগ, উৎকণ্ঠা নানা কারণে তৈরি হচ্ছে। কিন্তু সেখানে এই উত্তেজনা এবং এক ধরনের সাম্প্রদায়িকতা বাস উস্কে দেওয়ার চেষ্টাটা ভেতরে বাইরে নানা জায়গা থেকে আছে। এবং সম্প্রতি দুদেশেই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তারপরে বাংলাদেশে গত মঙ্গলবারে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র দপ্তর ডেকে পাঠিয়েছিল এবং সেখান থেকে বেরিয়ে হাইকমিশনার মিস্টার প্রণয় ভার্মা বলছিলেন যে দুদেশের সম্পর্কের অনেকগুলো দিক আছে, শুধুমাত্র একটি বিষয়ের মধ্যে আমরা আটকে থাকতে চাই না এবং আমরা একটা গঠনমূলক এবং স্থিতিশীল সম্পর্ক চাই, দুই দেশই যেন লাভবান হয় এরকম একটা সম্পর্ক চাই। এই ছিল মোটামুটিভাবে ওনার বক্তব্য। সব মিলিয়ে পরিস্থিতিটা কেমন বলে মনে হচ্ছে আপনাদের দুজনের কাছেই এবং এই পরিস্থিতিতে কেন এসে দাঁড়ালো দুটো দেশ এবং এর থেকে পরিত্রাণের উপায় কি? মূল আলোচনাটা আমি এই জায়গায় সীমাবদ্ধ রাখতে চাই এবং সে সঙ্গে এই পরিস্থিতির বা এই দুই দেশের টেনশন আসলে বর্তমান সরকার তার যে লক্ষ্য বা তার যে ম্যান্ডেট বা তার জন্য যে অ্যাসাইনমেন্ট জনগণ দিয়েছে সেটা সে কতটা সফলভাবে করতে পারবে এই পরিস্থিতিতে, সেটাও একটা বড় প্রশ্ন। সো মিস্টার সাখাওয়াত হোসেন বকুল, আপনি শুরু করেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই একজন মুক্তিযোদ্ধা হিসাবে বিজয়ের এই মাসে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এবং ২ লক্ষাধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটাকে এই মাসে আমরা বিজয় উল্লাস করেছিলাম। ১৬ই ডিসেম্বর আসতেছে, যখন পাকিস্তানি সেনা হানাদার বাহিনী সারেন্ডার করেছিল, আমরা বিজয়ের উল্লাস করেছিলাম। এই দিনটিতে বিশেষ করে আজকে আমরা এলাকায় সেই স্মৃতিগুলি চোখে পড়ে। আমরা তখন কি পরিবেশে ছিলাম, শ্রদ্ধার সাথে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যে উনি সেই ২৬শে মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। স্বীকার করি প্রত্যেকটা নেতৃত্ব যারা স্বাধীনতার জন্য বাংলাদেশের সেই ৪৭ সন থেকে আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য যারা শ্রম দিয়ে গেছেন, চেষ্টা করেছেন, কথায় বলেছেন, প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করি বিজয়ের মাসে। এবং আরও আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এই গণতন্ত্রকে পুনরায় তৃতীয়বারের মতন বাংলাদেশে উদ্ধার করতে ফ্যাসিজমের হাত থেকে যারা প্রায় ১৮৬০ জনের মতন আমরা যতটুকু সর্বশেষ শুনেছি যারা আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত আছেন দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আশু রোগ মুক্তি দান করেন। এবং বাংলার সর্বস্তরের জনগণ যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে এই ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন একটা ফ্যাসিস্ট সরকারকে দূর করার জন্য, প্রত্যেকের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে দুই দেশের সম্পর্কের কথা আপনি আলোকপাত করেছেন এবং সরকারের বর্তমান দেশের অস্থিতিশীলতা। দেখেন, আমি দুই দেশের সম্পর্ক, সাম্প্রদায়িকতা শব্দটা আপনি ব্যবহার করেছেন, একটু যদি সময় দেন। আমি মনে প্রাণে যা বিশ্বাস করি এবং আমার চোখ দিয়ে যা দেখি বা দেখতেছি ঠিক তাই বলবো, বাড়িয়েও বলবো না, কমিয়েও বলবো না। আমি খুব ফার্মলি বলতে চাই আমরা কোনো কমিউনাল জাতি না। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা এই দেশের কোনো অংশই, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, আমরা কিন্তু কমিউনাল না। স্বাধীনতার পর থেকে যে হিন্দু এখানে, তারা হিন্দু, আমরা মুসলিম, উই আর সেই যে কায়দা মোহাম্মদ আলী জিন্নাহ টু নেশন থিওরি পুনরায় অন্তরে অনুধাবন করে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা হিন্দু মুসলিম দাঙ্গা করা, একটা ইনসিডেন্ট বাংলাদেশে কেউ দেখাইতে পারবে যে এরকম হয়েছে? একটাও দেখাইতে পারবে না। আপনারা যারা সাংবাদিকতার জগতে জড়িত তারাও দেখাইতে পারবে না যে সাম্প্রদায়িকতার অর্থে এই দেশে কোনো হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে।
হ্যাঁ, কিছু কিছু হয়েছে, সেটা মুসলমানের বাড়িতেও ডাকাতি হয়, হিন্দুর বাড়িতেও ডাকাতি হয়, এরকম হয়েছে। কিছু জায়গায় হয়তো হিন্দুরা লোক সংখ্যায় কম বলে পার্সোনাল প্রপার্টির গ্রাস করার জন্য মানে লেগেছে, সেটা আওয়ামী লীগও করেছে, বিএনপির যারা এই ধরনের স্বার্থ সংশ্লিষ্টতা নিয়ে জড়িত ছিল তারাও করতে পারে। এইবার যে কিছু ঘটনা যায় হয় নাই তা না, হয়েছে কিছু ঘটনা, সেখানে হিন্দুদের ভিতরে যারা, যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, যেমন আমার থানার আওয়ামী লীগের সেক্রেটারি একজন হিন্দু ভদ্রলোক, হ্যাঁ, প্রিয়াশিস, সে যেসব অপকর্ম করেছে এলাকায় গত 16টা বছর, ওরে পাইলে মারলে কি ইন্ডিয়া বলবে যে হিন্দুরে মারছে, কিন্তু ওরে মারে নেই, কারণ আমাদের নেতা যেহেতু বলছে আমরা হিংসা রাজনীতি করবো না, করি নাই, মায়ের খাওয়ার উপযুক্ত। এরকম অনেকে আছে যারা হয়তো অতিরিক্ত বাড়াবাড়ি করেছে এই ফেসিজমকে সাহায্য করার জন্য, 2, 4, 5, 10টা জায়গায় হামলা হয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে উই দ্য হোল নেশন আর কমিউনাল। ইন্ডিয়া এটা আমাদেরকে বলতে পারে না। আমি খুব অবাক, আমি কিন্তু মমতা ব্যানার্জিকে বেশ শ্রদ্ধা করতাম, করি, বাট উনি যে রিয়েক্ট করেছেন সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী দেওয়ার জন্য উনি কেন্দ্রীয় সরকারকে, মোদীকে অনুরোধ করেছেন জাতিসংঘে বলার জন্য। দ্যাট ইজ, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর ওনার হস্তক্ষেপ। উনি বলবেন আর শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে আসবেন, উনি যদি এটা আশা করে থাকেন বা যদি ওই গর্ব থেকে উনি অহংকার থেকে বলে থাকেন, শি ইজ ইন এ ফুল ফিল, মানে উনি একটা বোকার রাজ্যে বাস করেন। উনি বলবে আর শান্তিরক্ষী বাহিনী আসবে, এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত। তারা, আমি তাদের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই জিলু ভাই আপনি খেয়াল করেছেন, যারা বক্তব্য রাখতেছে ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমাদের প্রতি, যে ভাষা ব্যবহার করতেছেন, যেই ধরনের সেন্টেন্স প্রণয়ন করতেছেন, যেভাবে তড়িঘড়ি করে হাত অঙ্গভঙ্গি করে আমাদেরকে ধিক্কার দিচ্ছেন কথাবার্তার মাধ্যমে, এটা রিয়েলি আমি এখন আর ভাবতে পারি না যে দে আর আওয়ার ফ্রেন্ডস। এবং আমি ভাবতে এখন বাধ্য হই, আমি মুক্তিযোদ্ধা হিসেবে আই ওয়াজ গ্রেটফুল টু দেম, এবং আমাদেরকে জায়গা দিয়েছে, আই অ্যাম অলসো গ্রেটফুল টু দেম টিল ডেট। বাট আমি বলবো তারা তাদের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছিল টু ডিভাইড পাকিস্তান অ্যান্ড টু মেক পাকিস্তান উইক, হুইচ দে ডিড। বাট আমাদেরকে ভালোবেসে তারা করেছিল। আজকে তাদের যে আচরণ দেখতেছি, এটা থেকে আমি একজন মুক্তিযোদ্ধা আর ভাবতে পারি না। হ্যাঁ, তারা তো আমাদের ব্যবসা বাণিজ্য, কমার্স বন্ধ করে দিতে চাচ্ছে, ইম্পোর্ট। বাট যারা রাস্তায় মিছিল করতেছে, দে শুড আন্ডারস্ট্যান্ড দেয়ার আর এভিনিউজ ইন দ্য ওয়ার্ল্ড। ভারত আমাদেরকে পেঁয়াজ আর গরম মশলা না দিলে পৃথিবীতে বহু দেশ আছে যে আমরা এগুলো আনতে পারবো। আর হয়তো সাময়িক আমাদের কিছুদিন কষ্ট হতে পারে, তাদেরও কিন্তু বাণিজ্য কমে যাবে, তাদের মার্কেটও, তাদের কনজিউমার গুডসের দাম কমে যাবে, তাদের কৃষকরা কিন্তু লোকসানে পড়বে। আর বিজেপি সরকার আমাদেরকে, তারা, আমরা তো বাংলাদেশে, আমরা একটা হিন্দুর, এই যে 32,000 পূজা মণ্ডপ এবার হয়েছে, 8 ভাগের 1 ভাগ জায়গায় কি কোনো গণ্ডগোল হয়েছে পূজা মণ্ডপে? তাহলে আমরা কমিউনাল হইলাম কিভাবে? কমিউনাল তো ওরা, ইন্ডিয়া, বিজেপি, তারা তো হিন্দুত্ববাদের উপর সরকার গঠন করেছে। তাদের শাসনতন্ত্রের যেই মানে কনসেন্ট্রেশন অফ দ্য ডেমোক্রেটিক ভিউ পয়েন্ট, যেটা যে ডেমোক্রেটিক ইন্ডিয়া, দিস ইজ নট এ ডেমোক্রেটিক ইন্ডিয়া। গুজরাটের ঘটনা তো আমরা বলে যাইনি। এই মাত্র কয়েক বছর আগে দিল্লিতে কী করেছে আমাদের মুসলিম কমিউনিটিকে। তারপরে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা এই আচরণ ভারতের সাথে করি নাই। আমরা কিন্তু বলি নাই যে এইভাবে যে তোমাদের, আমরা কিন্তু তাদের দূতাবাসে আক্রমণ করি নাই, যেটা আগরতলায় আমাদের দূতাবাসে করেছে। ঠিক আছে, তারা কিন্তু লঙ্ঘন করেছে আন্তর্জাতিক রীতিনীতি, জাতিসংঘের সেই মানে যে রীতিনীতি আছে ডিপ্লোম্যাটিক জোন নিয়ে বা ডিপ্লোম্যাটিক অফিস নিয়ে, তারা তো সেটা ভঙ্গ করেছে। আমি মনে করি আমাদের সরকার যেই প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয় করছে, এটা আমার মতে হয়নি। দে শুড বি মোর হার্ডার ইন স্টেটমেন্ট। আমরা ভয় পাওয়ার তো কিছু নেই। আমাদেরকে অস্থিতিশীল করবে ভারত যদি ভাবে, আমরা কিন্তু 18 কোটি লোক, আমরা কিন্তু সংগ্রামী জাতি, আমরা কিন্তু বসে থাকবো না। আমাদেরকে অস্থিতিশীল করলে আমরাও তাদেরকে অস্থিতিশীল করব। লাস্টলি সরকারের অস্থিরতা দেখেন, এত বড় একটা বিপ্লবের পরে এই সরকারটা কিন্তু, সরকার আলোচনাটা আমরা পরে আসি। ওকে, জি, থ্যাংক ইউ। প্রফেসর মাহবুবুর রহমান। ধন্যবাদ জনাব জিল্লুর। আমিও বিজয়ের এই মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদেরকে। একই সাথে স্মরণ করছি যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে আত্মদান করেছেন, এবং আজকে এই নতুন করে আমরা বলা যেতে পারে একটা দ্বিতীয়ভাবে আমরা স্বাধীন হয়েছি, যে স্বাধীনতা ভারতের পছন্দ হয়নি। তো সেই পরিবেশে বসে তো সোমবার দিন ত্রিপুরায় বাংলাদেশ উপকমিশনার অফিসে যে ঘটনাটি ঘটেছে ন্যাক্কারজনক শুধু নয়, এটি জেনিভা কনভেনশনের খেলাফ স্পষ্ট, এবং সেজন্য কিন্তু ভারতের ডিফেন্স নেওয়ার কোনো সুযোগ নেই।
ভারত কিন্তু নিজেকে অভিযুক্ত করে ফেলেছে, অপরাধী সাব্যস্ত করে ফেলেছে। তবে আমি তার নিন্দা এবং ইয়ে করার আগেই একটু উল্লেখ করতে চাই, একটু পিছনে গিয়ে, যে বিগত 15 বছর ভারত নিজে একটা কোটানকোট গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার পরেও আমাদের গণতন্ত্রের পথে যেভাবে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, এটা তো কোনো লুকোচুরির ব্যাপার না, এটা তো তারা নিজেরা স্বীকার করতে বাধ্য হয়েছে, হোয়াট দে ডিড ডিউরিং দ্য। তার চেয়েও বেদনাদায়ক সেটা হলো যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একজন স্বৈরাচারী শাসকের পতন হলো, যাকে ব্রিটেন যুক্তরাষ্ট্র কেউই জায়গা দিতে রাজি হলো না, তাকে ভারত আশ্রয় দিল, নানান ছুতা ব্যবহার করে শেষ পর্যন্ত ভারতেই তার আশ্রয়টা হলো। এটি কোন গণতান্ত্রিক ট্রেডিশন, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ, আমার প্রশ্ন। দ্বিতীয়, আমরা প্রায়শ দেখতে পাই, অতীতেও অনেক জায়গায় হয়েছে, যে স্বৈরাচারী শাসকদের যখন গণ আন্দোলনে পতন হয়, তাদেরকে আশ্রয় দেওয়ার একটা স্বৈর শাসক, মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি কিভাবে আশ্রয় পেতে। কিন্তু একটা গণতান্ত্রিক দাবিদার একটি রাষ্ট্র, সেটি শুধু যে তাকে আশ্রয় দিয়েছে তাই না, তারপর সে যেইভাবে হাসিনা ওখান থেকে যেভাবে বিবৃতি দিচ্ছে, উস্কানিমূলক আচরণ করে বেড়াচ্ছে, এটা কি করে সম্ভব? এটা কি করে মেনে নেওয়া যায়? ভারত তো নিজেকে শুধু বারবার অপরাধী সাব্যস্ত করছে, বাংলাদেশ বরং ধৈর্যের পরিচয় দিচ্ছে। এই যে 5ই আগস্টের পর থেকে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে বাংলাদেশ কোন জায়গায় বিচ্যুত হয়েছে ভারতকে দেখাতে পেরেছে? আচ্ছা, তারপরে আমরা যদি ধরেও নেই যেসব ঘটনার কথা উদ্ধৃত করা হয়, যে এখানে কিছু সংখ্যালঘু বা হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, আমাদের এখান থেকে কিন্তু বলাও হয়েছে যে, এবং সাক্ষাৎ নিজেও বলেছেন যে এগুলো তো রাজনৈতিক ছিল কিছু ঘটনা, এর মধ্যে তো সাম্প্রদায়িকতা খোঁজা, এটা তো মানে অনভিপ্রেত, এটা অবাস্তব। আচ্ছা, সবচেয়ে যে বিষয়টি হলো, এই যে 3রা ডিসেম্বর একটা মন্দিরের ভিডিও আমি এখানে আমার দর্শকদের সামনে প্রেস করছি, এটি পশ্চিমবঙ্গের বর্ধমানে রিউমার স্ক্যানারে এটা ধরা পড়েছে, যে সেখানে RT ইন্ডিয়াতেই প্রকাশ করা হয়েছে যে হিন্দু টেম্পল অ্যাটাকড ইন বাংলাদেশ, ফুটেজ ক্লেম টু শো মব ভ্যান্ডালাইজিং অ্যান্ড ডেস্ট্রয়িং স্ট্যাচু অফ ডিটি। এটা ফলস ক্লেম। ইন্ডিয়ান রিলিজিয়াস রিচুয়াল ভিডিও ফলসলি শেয়ার্ড অ্যাজ টেম্পল অ্যাটাক ইন বাংলাদেশ। তো তার দাঁড়াচ্ছে কি, যে আপনি কিছু ফলস জিনিস, ভুয়া জিনিস, এখানে যেরকম 15 বছর ছিল ভুয়া নির্বাচনের শাসন, ভুয়া জনপ্রিয়তার ধোয়া তুলে, এখন ভারত ওদের সাথে সম্পর্ক রাখতে রাখতে নিজেরা এখন ভুয়াদের দলে জয়েন করেছে। এই ভুয়া প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশের উপরে যাচ্ছে তাই কাণ্ড করতে যাচ্ছে এবং প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো এটা তো ধুপি টিকবে না। তারও আগে অগাস্টের পরেও বিবিসিতে রিপোর্টেড হয়েছিল যে কি পরিমাণ ফলস এলিগেশন বাংলাদেশের বিরুদ্ধে দিয়ে তারা এই সমস্ত প্রচারণা চালিয়েছিল। তো তাহলে আপনি নির্ভর করবেন অগণতান্ত্রিক পদ্ধতির উপরে, আপনি নির্ভর করবেন ফলস প্রপাগান্ডার উপরে। এটা ডিজিটাল এইজ, এটাতে লুকোচুরি খেলার সুযোগ খুব একটা নেই আগের মতো, বেরিয়ে আসে। তো আচ্ছা, গেল একটা কাজে, আপনি কোন দিক থেকে ইউ আর ক্লেমিং দ্যাট what you are doing and what you are saying is justified। তারপরে আমরা যদি ধরেও নেই যে সম্পর্কের ব্যাপার, হ্যাঁ, ভারতের হাইকমিশনার তো বলেছেন যে এটা অনেকগুলো দিক থাকে, অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, এবং তো উনি বলেছেন যে অনেক ক্ষেত্রে অগ্রগতি আছে দুই দেশের সম্পর্কে। না, আমি ওটা অবশ্যই বলবো এই ক্ষেত্রে যে আনুষ্ঠানিকভাবে তো ভারত মেনে নিয়েছে, প্রফেসর ইউনূস সরকারকে তো তারা অভিনন্দনও জানিয়েছেন, কাজ করতে আগ্রহ ব্যক্ত করেছেন এবং করছেনও। এটা কিন্তু ইতিবাচক ডেভেলপমেন্ট ছিল, আমরা আশাও করেছিলাম যে ইতিবাচকভাবেই অগ্রসর হবে। কিন্তু মনে হচ্ছে যে
মুখে এক কথা মনে আরেক কথা। কারণ আবারও আমি বলছি যে আপনি অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো তো এই একজন জনগণ কর্তৃক ধিক্কৃত স্বৈর শাসককে আপনি আশ্রয় দিচ্ছেন, এটা কোনোভাবেই ডিফেন্ড করার মতো নয়। আচ্ছা, যদি এখন যে প্রপাগান্ডাটা আমরা দেখতে পাই যে একদল কর্তৃক জোর করে ওনাকে দেশ থেকে বের করে দিয়েছে বা তাড়িয়ে দিয়েছে, হোয়াট এভার ইউ সে, আচ্ছা তাহলে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমি এই টেলিভিশনের এই চ্যানেলের এই তৃতীয় মাত্রা থেকে বলছি, শেখ হাসিনাকে আনা দরকার নেই। শেখ হাসিনার ব্যাপারে এই দেশের জনগণের এই 3 মাস পরেও কি তাদের মনোভাব, একটা যে কোনো গণভোটের ব্যবস্থা করুন, দেখুন যে তার আদৌ জনপ্রিয়তা আছে কিনা, এই দেশে কত পার্সেন্ট আছে। তো তাহলে তিনি যে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, এটি নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ আছে ভারতের কোনো রাজনীতিবিদ, ভারতের কোনো কূটনীতিক, ভারতের যে তথাকথিত মিডিয়া, গদি মিডিয়া, তারা এসে বলুক? আচ্ছা, এটা গেল আমার প্রথম চ্যালেঞ্জ। আমার দ্বিতীয় চ্যালেঞ্জ, আই এম ভেরি লিটল টু সে দিস চ্যালেঞ্জ, প্লিজ ফরগিভ মি। প্রফেসর ইউনূস খুব সুন্দর করে বলেছিলেন, মোদিকে যখন ফোন করেছিলেন তিনি বলেন যে আপনারা আসুক, আপনাদের লোকরা, সাংবাদিককে বলছে আপনারা আসেন, দেখেন জিল্লুর আপনি বলতে পারবেন, আপনি একটা কনফারেন্স করলেন এই বে অফ বেঙ্গল কনভারসেশন, যেটা হোটেল সোনারগাঁয়ে হলো এই গত মাসেই, সেখানে ভারত থেকে কয়েকজন এসেছিলেন। তাদের একজনকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি এর আগে এসছেন, ইলেকশনের আগে এসছেন, আমাদের সাথে কথা হতো। তখন তাকে বলেছিলাম যে দাদা, হোয়াট এভার ইউ ডু, উই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, বাট লেট বাংলাদেশ হ্যাভ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, দ্যাট উইল গো ইন ইউর ফেভার। তোমাদের পক্ষে যাবে। কেন যাবে? কারণ হচ্ছে তোমরা যে দলকে এত বেশি ফেভার করো, তারা যদি এবার নাও আসে, তো যে দলীয় অন্য দল আসলে তাদের তো ভবিষ্যতে আবার আসা একটা সুযোগ থাকবে। এটা তোমাদের জন্য কি ভালো নয়? আর তোমরা যদি জোর করে তাকে রাখো এবং দায়ভার তোমাদের উপরও যায়, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হচ্ছে। সে কি বলেছিল? বিস্ময়কর। সে সব শুনে বলে, হোয়াট ইউ সে মেক সেন্স। দ্যাট জেন্টলম্যান, আই এম নট ডিসক্লোজিং হিজ নেম, বাট হি ওয়াজ ইন ইউর প্রোগ্রাম। তো তিনি বললেন যে তবে আমাদের সাউথ ব্লক মানে ফরেন অফিস, তারা এটা মানবে না, তারা এটা মানবে না। কেন মানবে না? বলে যে মানে উনি বোঝাতে চাইলেন যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে, মানে তখনও তো ক্ষমতায় ছিল, যে এটা ভারতের জন্য খুব বেশি মানে অনুকূল তারা মনে করে। আচ্ছা, তো তারা অনেক বিষয়ে কনসার্ন আছে যেগুলো অ্যাড্রেস করেছে। এখন অন্যরা আসলে আদৌ করবে কিনা সে ব্যাপারে তাদের সন্দেহ আছে এবং আবলা আবলা আবলা। আমি তখন তাকে বললাম, দু দেশের সম্পর্ক কিন্তু জিরো সাম গেম নয়, এটা কিন্তু গিভ অ্যান্ড টেকের ব্যাপার। তো এখন বাংলাদেশ তো শুধু দিয়েই গেল, বাংলাদেশের কনসার্ন তোমরা কতটা অ্যাড্রেস করতে পেরেছো? এই কয়েকদিন আগেও আমাদের বর্তমান যে ফরেন অ্যাডভাইজার, পররাষ্ট্র উপদেষ্টা অ্যাম্বাসেডর তৌহিদ হোসেন, তিনি নিজেও আমাদের ইউনিভার্সিটিতে এসেছিলেন এবং সুন্দরভাবে এই কথাটা বলেছিলেন যে ইয়েস, আমরা বুঝতে পারি যে আগেকার সরকার তাদের কনসার্নগুলো অ্যাড্রেস করেছিল, কিন্তু আমাদের কনসার্নগুলো তো অ্যাড্রেস করা হয়নি। কাজেই তোষণ নীতি তারা গ্রহণ করেছিল, কারণ অবৈধভাবে তারা ক্ষমতায় থাকার জন্য, ভারত যাতে তাদের ডিস্টার্ব না করে, ভারত যাতে বরং তাদের প্রোপাগান্ডার মাধ্যমে এই সরকারকে টিকে থাকতে সাহায্য করে, তাই তারা করেছে। তো দ্যাট ইজ আনঅ্যাকসেপ্টেবল। আচ্ছা, তিনি তখন বললেন, যে ভদ্রলোক অধ্যাপক সাহেব, তিনি বললেন, ইয়া বাট ইউ নো আওয়ার পিপল টু পিপল রিলেশনশিপ ইজ মোর ইম্পর্ট্যান্ট। আমি বললাম অ্যাবসলিউটলি, কিন্তু এখন তো আমরা দেখি পিপল টু পিপল রিলেশনশিপেও আপনারা ব্যাঘাত ঘটাচ্ছেন। যে কাণ্ডটা আপনারা করেছেন এই ত্রিপুরাতে, আমাদের প্রশ্ন যে আপনারা এখন দেখাচ্ছেন শাক দিয়ে মাছ ঢাকার মতো। কি করছেন? আপনারা কয়েকজনকে অ্যারেস্ট করছেন, আপনারা দুঃখ প্রকাশ করছেন, আপনারা দেখাতে চাচ্ছেন যে আপনাদের প্রশাসন ওয়াজ ভেরি মাচ এগেনস্ট ইট। প্রশ্ন হলো, তাহলে এটা হতে পারতো? আপনারা ইউ জাস্ট লেট ইট হ্যাপেন, এবং এটা আপনাদের সব ইয়ের সাথে মিলে যাচ্ছে, প্রোপাগান্ডার সাথে। তো কাজেই ওই বলবার আর সুযোগ নেই, এটা আপনারা হতে দিয়েছেন, আপনাদের দায় রয়েছে। বাংলাদেশ সরকারকে কিন্তু উইথ অল লিমিটেশনস ইউ ক্যান ব্লেম দ্যাট বাংলাদেশ গভর্নমেন্ট ডিড এনিথিং দ্যাট ক্যান প্রভোক ইউ টু ডু অ্যান্ড কাম টু দিস স্টেজ। তো প্রশ্ন সেটাই যে এটা কিন্তু সম্পর্কের জন্যে
কারোর জন্য মঙ্গলজনক নয়। ধন্যবাদ। জি, মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনি শুনছিলেন এবং আমি ওই আলোচনাটা করতে চাইছিলাম যে বর্তমান সরকারের কোনো দুর্বলতার সুযোগ কি এখানে নেওয়া হচ্ছে? মানে সরকার যদি সবল থাকে চারিদিক থেকে, সেখানে এই সুযোগটা অনেক সীমিত হয় যারা ষড়যন্ত্র করতে চায় বা যারা দুর্বলতার সুযোগ। ধন্যবাদ আপনাকে। বা সুযোগ আসলে তাদের জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে এই সরকারকে খুব দুর্বল একটা সরকার ভেবে আজকের যে অস্থিরতা আমাদের ভিতরে সৃষ্টি করতে চায়, এটা এই সরকারকে খুব দুর্বল। এবং এখানে আরেকটা প্রশ্ন আপনাদের দুজনের কাছেই, আমরা প্রতিবেশী রাষ্ট্রের কথা বলছি বটে, কিন্তু এর বাইরে আর কোনো শক্তি আমরা আমাদের ভেতরে বাইরে দেখতে পাই কিনা, যারাও চায় একটা উস্কানির ফাঁদে পা দিতে এবং পরিস্থিতি একটু অস্থিতিশীল করে তুলতে? থ্যাংক ইউ আপনাকে। যেটা এই সরকারকে ঠিক এই আফটার দ্য এক্সপায়ারি অফ 100 সাম ডেজ এই সরকারকে খুব একটা দুর্বল ভাবার অবকাশ আছে বলে কিন্তু আমি মনে করি না এখনও টিল ডেট। বিকজ এই সরকার কিন্তু 18 কোটি মানুষের সমর্থন নিয়ে রাস্তা থেকে উঠে এসেছে আন্দোলনের ভিতর দিয়ে একটা বিপ্লবের মাধ্যমে। কাজেই বিপ্লবের সেন্টিমেন্ট বা বিপ্লবের মানে ইন্ট্রিনসিক ভ্যালুটা কিন্তু এই দেশের মানুষ আমরা এখনো ভুলে যাইনি। কাজেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সরকারকে যত দুর্বল ভেবে কাজটা করতেছে, এটা বললে আমি মনে করব আমরা বোকা। আসলে দিস গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, দে আর নট দ্য ফ্রেন্ড অফ বাংলাদেশ। আমি এখন বলতে বাধ্য হচ্ছে একজন মুক্তিযোদ্ধা হয়ে। তারা আমাদের বন্ধু না, দে আর দ্য ফ্রেন্ড অফ শেখ হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ, দ্যাট গভর্নমেন্ট পার্টিকুলারলি, বিকজ দে টুক অল দ্য মেটেরিয়াল বেনিফিটস ফ্রম হাসিনা গভর্নমেন্ট। এবং এটা তো সাবেক প্রধানমন্ত্রী মুখে বলেছেন, আমার যা দেওয়ার সব দিয়ে দিয়েছি, এখন আমার পাওয়ার পালা ভারতের কাছ থেকে, বলছিলেন না শেখ হাসিনা? পাওয়ার পালা বলেন না, শুধু দেওয়াটাই বলেছেন চিরদিন মনে রাখবে আমার কিছু চাওয়ার নেই, মিন করেছিল, এটা সব দিয়ে বিনিময়ে কিছু চাইবো না। এটা শেখ হাসিনার ফ্রেন্ডসের মোদী সরকার, আমাদের ফ্রেন্ড না। কারণ আমাদের ফ্রেন্ড হইলে এই যে যেটা ভাইজান বললেন যে তারা আমাদেরকে ইতিবাচক, যে আমাদের গভর্নমেন্টকে সমর্থন দিচ্ছে, এটা তাদের লোক দেখানো একটা ব্যাপার। একদিকে শেখ হাসিনা একটা গণধিকৃত উপায়ে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে বাংলার মাটি থেকে, সেখানে তারা আশ্রয় দিয়েছে এবং যাওয়ার ওই দিন মানে 1 উইক সে কথা বলা শুরু করেছে ভারতের মাটি থেকে, সেগুলি মিডিয়াতে এসেছে। কাজে সেখানে ভারত আমাদেরকে খুব বন্ধু ভেবে আমাদেরকে সমর্থন দিয়েছে ইউনুস গভর্নমেন্টকে। আই ক্যানট থিঙ্ক লাইক দ্যাট, দে আর নট আওয়ার ফ্রেন্ড। তারা যে ঘটনাগুলি বাংলাদেশে এখন ঘটতেছে, কমিউনাল কথা বলতেছে, এগুলি সব তাদের হাতের সৃষ্টি। আমি জোর গলায় বলতে বাধ্য হচ্ছে এবং অত্যন্ত সাহস দিয়ে বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে দে ক্যান ডু এনিথিং টু আস। আলহামদুলিল্লাহ, কিচ্ছু করতে পারবেন। আমরা 18 কোটি মানুষ, ভয় পাওয়ার আমাদের কিছুই নেই, বরং তারা অস্থিতিশীল হয়ে যাবে যদি আমাদেরকে অস্থিতিশীল করতে চায়। আমাদের ফ্রেন্ড না। যা হচ্ছে আমাদের দেশে, এটা ভারত, মোদির এজেন্ট এবং আওয়ামী লীগের এজেন্টরা মিলে এই হিন্দুদের দিয়ে একটা ট্রাম্প কার্ড খেলতেছে। যেমন আপনাকে একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে, যেটা নূর হোসেন দিবসে যেই মেয়েটাকে নিয়ে রক্তাক্ত একটা মেয়েকে দেখালো যে she was from a Hindu family and she had been raped by the Muslims. বাট যেটা চেকারের কথা বললেন, ওই যে ভিডিও চেকারের মিডিয়াতে, তারা পরের দিনই কি বের করলো যে she was a মুসলিম গার্ল, তাকে রক্ত দিয়ে দেখানো হয়েছে যে এটা হিন্দু গার্ল, তাকে মুসলিমরা রেপ করেছে। সো এরকম 2-1টা ঘটনা থেকে তো বোঝা যাচ্ছে যে মানে এটা কার অ্যাক্টিভিটিস। জাস্ট ইফ ইউ প্লিজ অ্যালাউ মি, মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, দেখাইছে লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে, এগুলি এরকম অনেক ঘটনা। এই যে বগুড়াতে মন্দির ভাঙলো, ধরা পড়ছিল যুবলীগের ছেলে, দোষ দিতে চায় আমাদের উপর। এগুলি অল দিস আর ইন্ডিয়ান মিডিয়া এখন যেই ভাষায় কথা বলে, আপনি তো একজন অত্যন্ত উচ্চমানের সাংবাদিক, আপনি মিডিয়াতে দেখবেন তাদের সাংবাদিকরা যে এই স্টেজের এই পাশ থেকে ওই পাশে কীভাবে লাফ দিয়ে যাচ্ছে আর আমাদের কাঙ্গুল দেখে তিরস্কার করে কথা বলতেছে। এখান থেকে বোঝা যায় দে আর নট আওয়ার ফ্রেন্ড, মোদি ইজ নট আওয়ার ফ্রেন্ড। লাস্টলি মানে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি যেই ভাষায় কথা বলেন সংসদে দাঁড়িয়ে, মানে what they think about us, I do not understand. If they think us very poor or if they think us very weak, তারা ভুল করবে, আমাদেরকে জ্বালাইলে তারা জ্বলবে। আর যদি তারা আমাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে চায়, তাহলে আমরা তো তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতে চাবো। এখন আমাদের অবশ্যই হিসাব নিতে হবে। আমি আপনার মাধ্যমে বলতে চাই টু দিস গভর্নমেন্ট, এই যে ট্রানজিট দিল বড় বড় কথা বলে আমাদের, হোয়াট ইজ আওয়ার নেট ইনকাম ফ্রম ট্রানজিট ইন্ডিয়াকে অ্যালাউ করার পরে, আমরা এখন জানতে চাই। কিন্তু এইসব দোষকে আপনি মানে এই যে যা কিছু দেওয়া হলো,
এটা তো বাংলাদেশ সাইড থেকে দিয়েছে, যেই দিক না দিয়েছে বাংলা, এখন আমাদের হিসাবের পালা। কর্তৃত্ববাদী সরকার যেই দিক, ভারত তো নিতেই চাইবে, আমরাও নিতে চাওয়া উচিত। আমি ভারতকে দোষ দিচ্ছি না, আমরা যে দিয়েছি আমরা এখন রিভিউ করব। উই হ্যাভ টু রিভিউ অল দ্য রিলেশনশিপস, কি কি আমরা মেটেরিয়ালিস্টিক কি কি আমরা করেছি ওদের সাথে, হোয়াট উই হ্যাভ গট। কারণ আমাদের সম্পর্কটা হবে দুই দেশের স্বার্থকে স্বার্থ সংশ্লিষ্ট বজায় রেখে। ভারত তার স্বার্থ দেখবে, উই মাস্ট লুক ইনটু আওয়ার ইন্টারেস্ট। আমরা আমাদের স্বার্থ কতটুকু দেখেছি, কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভিতর থেকে এবং আমাদের দেশে বর্তমানে যে হিন্দুদের নিয়ে যে ট্রাম্প কার্ডটা ভারত খেলতেছে এবং ভারতের মিডিয়া খেলতেছে, ভারতের বিধানসভাগুলি খেলতেছে, এখন আমাদের সন্দেহ হয় যে তারা একতরফা একটা মানে বেনিফিট আমাদের কাছ থেকে নিয়ে একটা ফেসিস্ট গভর্নমেন্টকে তারা সমর্থন দিয়েছিল এবং আবার কোনো ক্রমে ফেসিস্টকে রিইনস্টেট করতে পারে কিনা ওই ষড়যন্ত্রে তারা আমাদের বিরুদ্ধে করতেছে। কাজে এখন উই হ্যাভ টু রিভিউ যে হোয়াট উই গেভ টু দ্যাম, হোয়েদার ইট ইজ ভায়াবল ফর বাংলাদেশ ইকোনমি অর নট, আমাদের এটা দেখতে হবে। এবং আমরা কোনো ক্রমে ইন্ডিয়ান বর্তমান আচরণে তারা আমাদের বন্ধুসুলভ এটা আমরা এখন আর ভাবতে পারি না। কাজে তাদের একটা ষড়যন্ত্র আছে, এই গভর্নমেন্টকে দুর্বল ভেবে ষড়যন্ত্র করা কিছু নেই। কারণ গভর্নমেন্টকে উই ওয়ান্ট টু গিভ মোর টাইম টু দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট ফেল হবে না, ফেল হতে দেওয়া যাবে না, কারণ এই গভর্নমেন্ট একটা বিপ্লবের ফসল। যদিও তারা বিপ্লবী সরকার নিজেদের নাম দেয় নাই, বাট ইটস আমি মনে করছি রেভলিউশনারি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের যতটুকু যৌক্তিক সময় নেওয়ার, যৌক্তিক সময় আমরা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাবনা দলগুলিও বলেছে যৌক্তিক সময় পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। একটা নির্বাচন যথাসময়ে একটা নির্বাচন দিবে, পলিটিক্যাল গভর্নমেন্ট হবে, ইনশাল্লাহ এভরিথিং উইল বি অল রাইট। আর যেই ট্রাম্প কার্ড ভারত আমাদের নিয়ে খেলতে চাচ্ছে, মানে হিন্দু সম্প্রদায়কে নিয়ে, আমাদের এই যে চিন্ময়, হুই চিন্ময়, এই চিন্ময় কোত্থেকে হঠাৎ করে বাংলাদেশের ওই যে যেই সংগঠনটা ইসকনই তো তাকে অস্বীকার করেছে, যে সে তাদের ইয়াতে আগেই বহিষ্কার করে দিয়েছে। তাকে তো হঠাৎ করে ডিপোর্ট করেছে ইন্ডিয়া টু ক্রিয়েট টার্বিউলেন্স অ্যামং দ্য বাংলাদেশি কমিউনিটিস, আমাদের মধ্যে একটা সৃষ্টি করার জন্য, এবং সেটা থেকে আমাদের হিন্দুদের ক্ষতিগ্রস্ত করবে। এটা থেকে বড় কিছু যদি মুসলমানরা খারাপ হইতাম, আমরা সাম্প্রদায়িক হতাম, এর ভিতরে তো অনেক ঘটনা ঘটে যেতে পারতো, বাট উই মাস্ট নট অ্যালাউ দ্যাট থিং। আমরা ভাই ভাই, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমাদের ঐক্য আছে, আমরা দেশটাকে স্বাধীন করেছি, আমরা এক সমাজে বাস করি, মুক্ত আকাশের নিচে একখানে রোদ খাই, এক নদীতে গোসল করি, দে আর আওয়ার ব্রাদার্স, উই আর দেয়ার ব্রাদার্স। কাজে আমাদের যতভাবে ইন্ডিয়া উস্কাক, উই ক্যানট সাপোর্ট কমিউনাল অ্যাক্টিভিটিস ইন আওয়ার কান্ট্রি, কারণ আমরা একসাথে দেশটা স্বাধীন করেছি। এবং কোনোদিন বাংলাদেশ কমিউনাল হবে না, বরঞ্চ বিজেপি ইজ এ কমিউনাল গভর্নমেন্ট। দে হ্যাভ হিন্দুত্ববাদের স্লোগান দিয়ে, চরম ফান্ডামেন্টালিজমের স্লোগান দিয়ে হিন্দুত্ববাদের, দে হ্যাভ কাম টু দ্য পাওয়ার। এবং সেইখানে সস্তার জনপ্রিয়তা রক্ষা করার জন্য গতকাল যেটা মমতা ব্যানার্জি বক্তব্য দিয়েছে, সেটারই ফলস্বরূপ আমি দেখেছি একই সুরে কথা বলেছে তারা, ওই একই জিনিস বলতে পারে না তারা, সেই কমিউনালি একদেরকে ব্যবহার করে। তার মধ্যে দেখেন এরকম কোনো সম্পর্ক তো ভারতের সাথে আমাদের হঠাৎ করে হয়ে যায়নি যে আমাদেরকে বলতেছে তাদের এক নেতা শুভেন্দু নাকি শুভেন্দু যে আমাদেরকে বাণিজ্য দিয়ে এই জিনিস দিয়ে আমাদেরকে বধ করবে, অর্থনৈতিক বন্দর 5 দিনের জন্য বন্ধ করে দিবে, স্থলবন্দর। মানে একটা শিক্ষিত মানুষ all on a sudden they have declared an economic war against us. ওখানে শুভেন্দু এবং মমতার মধ্যে একটা লড়াই আছে, কে বেশি। কাজে শুভেন্দু বলার পরে মমতা আরো বেশি গর্জিয়াসলি আরো কথা বলেছে। তো এগুলি আমি মনে করি অর্বাচীনতার প্রমাণ দিয়েছে। আমরা খুবই ডিপেন্ডেন্ট ইকোনমি ভারত আমাদের, বিশেষ করে ওদের 7 সিস্টার্স কান্ট্রি অ্যান্ড বাংলাদেশ, ভেরি ইন্টাররিলেটেড ইন্টারডিপেন্ডেন্ট একটা ইকোনমি। যদি তারা এটাকে ডিস্টার্ব করতে চায়, আমরা ছোট হইলেও আমরা 18 কোটি মানুষ, যাতে ইন্ডিয়া ভুলে না যায় সেটা আমি স্মরণ করে দিচ্ছি মোদি গভর্নমেন্টকে এবং মমতা ব্যানার্জিকে আপনার এই ইয়া থেকে আলোচনা টক শো থেকে। দে শুড রিমেম্বার উই আর 18 crores পিপল, উই আর নট অ্যাফ্রেড অফ এনিবডি। তারা যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চায়, দে উইল বি ইকুয়ালি ডিস্টার্বড অ্যান্ড ইট উইল বি ট্যান্টামাউন্ট টু দ্য ডিস্টারবেন্স। ধন্যবাদ। আসলে ন্যারেটিভের জবাব দেওয়া দরকার আরেকটা ন্যারেটিভ দিয়ে। প্রথম কথা হলো, ভারত বিরোধিতা সাম্প্রদায়িকতা নয়, ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা নয়, এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। কারণ নেপালও তো একটা হিন্দু রাষ্ট্র, নেপাল তাহলে ভারতের বিরোধিতা করে কেন? কাজে ভারতের যে বিগ ব্রাদার সুলভ আচরণ, আগ্রাসী আচরণ, আমরা ওইটার বিরোধিতা করছি। জানি, তাহলে কি আচরণের বিরোধিতা বলবেন না ভারতের বিরোধিতা বলবেন? আমরা এটাকে তার আচরণের বিরোধিতা বলছি। বিশেষ করে এই সরকারের বর্তমানে যেসব পলিসি নিয়ে যাচ্ছে, এগুলোর আমরা মানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো সেই জন্যে আমরা পরিষ্কার করে এই জিনিসটা ক্লিয়ার করতে চাই যে ভারতের এই আচরণ যদি পরিবর্তন না হয়, তাহলে
আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে গিয়ে তারা নিজেরই ক্ষতিগ্রস্ত হবে। আমি একটু অ্যাড করতে চাই, এই গভর্নমেন্ট আগে তো কংগ্রেস গভর্নমেন্ট ছিল, আরো অনেকগুলি গভর্নমেন্ট ভারতের আমরা তো অ্যাডাল্ট হয়ে দেখেছি, কোয়ালিশন গভর্নমেন্ট, অনেক গভর্নমেন্ট দেখেছি, বাট লাইক দিস গভর্নমেন্ট, মোদী সরকারের মতো এত কমিউনাল গভর্নমেন্ট ইন্ডিয়ার জীবনে আমরা আর দেখি। তারা নিজেরা স্বীকার করে। হ্যাঁ, এটা কমিউনাল গভর্নমেন্ট, এবং আমরা কমিউনাল তার তো সে তো ধর্মভিত্তিক আমরা রাজনীতি ভারত করে। বিরোধী না, যেটা উনি বলেছেন, আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে না, বাট এগেইনস্ট দিস গভর্নমেন্ট যেটা আমাদের সাথে আচরণ করতেছে আমরা ওইটারই বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে এটার মোকাবেলায় আমরা কি করতে পারি এবং এই সরকার কি করছে। ইউনূস সরকারের অনেক সীমাবদ্ধতা থাকলেও আমি একটা কথা বলবো যে হ্যাঁ, সরকার পারছে না দ্রব্যমূল্য ঠিক করতে, আইন শৃঙ্খলার ক্ষেত্রেও তাদের যথেষ্ট ব্যর্থতা আছে, এবং বিশেষ করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এমনকি যে চিকিৎসার ক্ষেত্রেও দেয়ার আর মেনি এরিয়াস। কিন্তু পররাষ্ট্র বিষয়ে আমি মনে করি ভারতের মোকাবেলায় এ পর্যন্ত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যা করছে যথার্থ পদক্ষেপে নিয়েছে। কেন? প্রথম তারা প্রতিবাদ জানিয়েছে। আপনি দেখুন গত 53 বছরে এই ল্যাঙ্গুয়েজে বাংলাদেশ কখনো জবাব দেয়নি ভারতকে। দ্য ফার্স্ট টাইম আমরা যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই ভাষাটা অন্তত আমরা দেখতে পেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মধ্যে। নাম্বার 1। নাম্বার 2, ভারতের পররাষ্ট্র মানে হাইকমিশনারকে ডাকা হলো। এটাও একটা অত্যন্ত সঠিক, বিজ্ঞচনোচিত, যথার্থ পদক্ষেপ। আচ্ছা, আমাদের একটা জিনিস খেয়াল করা দরকার যে আমরা খুব বেশি রিয়াকশন প্রদর্শন করলে এটা আমাদের খুব অনুকূলে আসবে না, এবং কশাসলি যথার্থ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার অর্থ দুর্বলতা নয়, সেটা হচ্ছে বুদ্ধিমানের পরিচায়ক। তো এই জন্যে আমি বলবো যে ইয়েস, এখন আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে সেটা দেখার বিষয়। ফার্স্ট থিং হলো উই মাস্ট ব্রিং আওয়ার হাউস ইন অর্ডার। আমাদের দেশের ভেতরেই কিন্তু এই কথাটা একটু প্রিএমপ্টিভ কথা হয়ে দাঁড়াবে। ধরে নিন যদি এটা হবে না, আমরা মনে করি ভারত কোনো কারণে এসে আমাদের ডিস্টার্ব করবার জন্য কিছু করলে তো আওয়ামী লীগকে নতুন করে রাজাকার বানাবে। কারণ কাজে ওটা ওদের আমও যাবে, ছালাও যাবে, সবই। তাদের যা সাপোর্ট ছিল, বাংলাদেশের মানুষ ইন জেনারেল সাপোর্ট করে না, কিন্তু এটা তো স্বীকার করতে হবে আওয়ামী লীগের ফর হোয়াট এভার রিজন তাদের লোকদের মধ্যে ওই প্রীতিটা এখনও বিরাজ করে দেশের স্বার্থের বিরুদ্ধে হলেও। কিন্তু সেইটাও তারা তো এমনি ফেস সেভিং কিছু পাচ্ছে না। দে আর নট ইভেন গেটিং এনি স্পেস টু স্ট্যান্ড অ্যান্ড স্পিক ফর ইন্ডিয়া। এই অবস্থা দাঁড়িয়েছে, আর ভবিষ্যতে তো অবস্থা আরও খারাপ হবে। তা কাজেই ওই দিকে ভারত যাবে বলে আমার মনে হয় না। এরপরেও যদি ধরেই নেই যে বাংলাদেশকে তাহলে কী করতে হবে, যে অত্যন্ত কশাসলি বাট অ্যাকুরেটলি অর প্রুডেন্টলি আমাদের অগ্রসর হতে হবে। সেটা হচ্ছে যে এই যে প্রফেসর ইউনূস একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন, সার্ককে পুনরুজ্জীবিত করা। আমি মনে করি এটা একটা আরেকটি সুন্দর পদক্ষেপ। সেটা ভারত কিন্তু দ্বিপাক্ষিকভাবে ডিল করতে চেষ্টা করে সব কিছুই, যখনই সেটা মাল্টিল্যাটারাল যায় আবার পছন্দ করে না, কারণ জানে যে শক্তি বেড়ে যাবে তার ইয়াদের যাদের সাথে সে ফেস করতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ অবশ্যই মাল্টিল্যাটারাল এবং এই রিজিওনাল অ্যাপ্রোচের দিকে অগ্রসর হওয়া ভালো। এবং সার্কে এইভাবে এটা একটা চমৎকার জিনিস বাংলাদেশ সূচনা করেছে এবং আমরা অগ্রসর হচ্ছিলাম। অ্যাগেন তার লিমিটেশন সত্ত্বেও ইট ওয়াজ ভেরি পজিটিভ থিং, এবং এটাকে পুনরুজ্জীবিত করার দরকার আছে। একই সাথে আমি বলবো বাংলাদেশ আসিয়ানেরও ইয়াতে যুক্ত হওয়ার জন্য অলরেডি প্রস্তাব দিয়েছে। মালয়েশিয়া ইজ বিকামিং দ্য নেক্সট চেয়ার অফ দ্য আসিয়ান। আনোয়ার ইব্রাহিম এসছিলেন, মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার। ইউনূস সাহেবের সাথে কথা হয়েছে। বাংলাদেশ ক্যান এক্সপেক্ট দ্যাট উই উইল হ্যাভ এ ওয়ে টু এন্টার ইনটু দ্যাট ফোরাম। এটাও আমাদের জন্য একটা শক্তির ইয়া হয়ে দাঁড়াবে। কারণ আমরা তো দেখলাম শেখ হাসিনার কথা বাদই দিন, এই যে রোহিঙ্গা ইস্যুতে মমতা ব্যানার্জি বলতেছে যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে এখানে। আমাদের একজন তরুণ ছাত্র নেতা, এখন অ্যাডভাইজার আসিফ মাহমুদ খুব সুন্দর বলেছে। আসিফ বলছে ইয়াস, যদি আনতে হয় আনুন, তবে যেহেতু আপনারা দূতাবাসের নিরাপত্তা দিতে পারেন না, কাজে আপনাদের দরকার বেশি, ওখানে এবং জাতিসংঘের নিরাপত্তা পিসকিপিং ফোর্স আনা দরকার। তো এখন প্রশ্নটা হলো যে ভারত কিন্তু অত্যন্ত কৌশলে এই কথাগুলো বলতেছে, কারণ আমি আসছি পরে।
সেটা হলো জাতিসংঘের একটা পলিসি, এটাকে বলা R2P, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। এটি সারা পৃথিবীর প্রায় সব রাষ্ট্রই একমত হয়ে এটা করে। তারাও তো এটা 3টা লেয়ার আছে। ফার্স্ট লেয়ার হচ্ছে, লেভেল হচ্ছে, যখন একটি রাষ্ট্র তার নিজস্ব নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, যদি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মাস কিলিং, অ্যাট্রসিটিস এগুলো যদি হয়, তাহলে এই রাষ্ট্র এটা এনশিওর করতে হবে যে তারা এটা নিজেরাই থামাতে পেরেছে। যদি না পারে, সেকেন্ড স্টেজে আন্তর্জাতিক কমিউনিটির দায়িত্ব হলো ওই রাষ্ট্রের ক্যাপাসিটি বৃদ্ধিতে হেল্প করা, যাতে তারা থামাতে পারে। যদি তা না হয়, তাহলে থার্ড লেভেলে এসে যে আন্তর্জাতিক দুনিয়ার মানে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের মাধ্যমে সেখানে সামরিক পদক্ষেপ পরিচালনারও অনুমতি দেওয়া হয়েছে এর আওতায়। যেমন আমরা দেখি লিবিয়াতে এটা ব্যবহার করা হয়েছিল, কিন্তু সিরিয়াতে কিন্তু করা হয় না। আচ্ছা, একই জিনিস তাহলে রোহিঙ্গাতে ইস্যুতে কেন করা হলো না? ভারত কেন সেখানে বাংলাদেশে কোনো প্রস্তাবই সমর্থন করেনি? ভারত কেন চীন রাশিয়ার মতো মায়ানমারের স্বার্থটাই দেখলো? এই যে 1.2 মিলিয়ন যে তাদের বাড়ি থেকে উৎখাত করে বাংলাদেশে এনে পাঠিয়ে দিল, একটিবারের জন্যও তো R2P ব্যবহার করবার কথা ভারত বলেনি। এত বড় দ্বিচারিতা কেন? আপনি তো সেদিন দেখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলছেন বাংলাদেশের ব্যাপারে যে প্রোটেকশন অফ রেসপন্সিবিলিটি, এটা বাংলাদেশ গভর্নমেন্টের, ইনডাইরেক্টলি ওইদিকে নিয়ে যেতে চাচ্ছে। আর মমতা তো লোকাল পলিটিশিয়ান, বলেই ফেলছে আরও একুইট ল্যাঙ্গুয়েজে এই কথা। এটা কিন্তু সুস্পষ্টভাবে ভারতের পররাষ্ট্রনীতির দেউলিয়াপনা এবং এত নির্লজ্জ দ্বিচারিতা। ভারত ক্যানট ডিফেন্ড দিস পজিশন। পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রেও বিভিন্ন স্টেক হোল্ডারদের সেক্টর থেকে ইনপুট নেওয়া দরকার আছে। কারণ এই সরকার তো সবার সরকার, এই সরকার তো দলীয় সরকার না। কাজেই তারা যদি ইফ দে সিক ইনপুট, আই এম প্রিটি শিওর সবাই আসবে গিয়ে। কারণ একটা মজার ব্যাপার লক্ষণীয়, বাংলাদেশের এটা আনন্দের মানে পজিটিভ দিক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হিন্দু ছাত্ররা পর্যন্ত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করতেছে, যেটা ভারত হজম করতে পারবে না। ভারত জানে যে তারা আরও বেশি এক্সপোজড হয়ে যাচ্ছে। আমাদেরকে যেভাবে তারা উপস্থাপন করছে এগুলো ধূপে টিকবে না তো, কারণ এগুলোকে সাম্প্রদায়িকতা বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কাজে এগুলো সমস্ত এলোমেলো হয়ে যাচ্ছে ভারতের প্রপাগান্ডা, এগুলো হট মস্তিষ্কের প্রলাপ বলে মানুষ মানতে বাধ্য হবে। তো কাজেই ওটা নিয়ে বেশি দূর অগ্রসর হতে পারবে না যদি আমরা আমাদের পদক্ষেপ সঠিকভাবে নিতে পারি। এবং আমরা ভবিষ্যতেও আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্টকে এখন পর্যন্ত যেভাবে তারা পদক্ষেপ নিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা আমি বলছি, এখন আমাদের আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। দুর্ভাগ্যজনক হলে সত্য যে বিগত সরকারের সময় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অত অ্যাক্টিভ ছিল না, এবং আমাদের রোহিঙ্গা ইস্যু যখন শুরু হয় বাইরের দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসে বাংলাদেশে ভিজিট করে। আপনার এই ফোরামে আমি বলেছিলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য ক্যাপিটালে গিয়ে কেন লবিং করছে না, কেন এর বিরুদ্ধে চিৎকার করছে না, নাই। তো ফলে ডিজাস্টারের পর ডিজাস্টার আমাদের উপর এসছে, কিন্তু সেটা সুযোগ আমাদের নেই। তারপরে আমি আরেকটি কথা বলবো, দেখুন একটি রাষ্ট্র তার নিজের দেশের নাগরিক যদি আইন ভঙ্গ করে, তাহলে সেই রাষ্ট্রের কি অধিকার নেই তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া? তো বাংলাদেশ তো তাই নিয়েছে। এই যে চিন্ময়ের কথা যদি বলাই হয়, তাহলে আবারও বলছি যে এগেন ইসকনের বিরোধিতা করা সাম্প্রদায়িকতা নয়, চিন্ময়ের বিরোধিতা করা সাম্প্রদায়িকতা নয়। কারণ ইসকন হয়ে দাঁড়িয়েছে একটা প্ল্যাটফর্ম যেটা ভারতের এই যে হারিয়ে যাওয়ার রাজ্য ফিরে পাওয়ার একটা প্ল্যাটফর্ম। যে এখন তো আওয়ামী লীগের মাধ্যমে কাজ করা যায় না, সো বিভিন্ন ছুতায়, বিভিন্ন সংস্থা, বিভিন্ন নাম ধরে কেমন তাদের মাধ্যমে এটা করা। না হলে চট্টগ্রামে এত বিশাল যে মিটিং তারা করলো, চিন্ময় যে সমস্ত কথাবার্তা বলেছে, এগুলো উস্কানিমূলক নয়, এগুলো দেশে অস্থিরতা সৃষ্টির পরিচায়ক নয়, এগুলো তারপরে এই যে আমাদের পতাকাকে যেভাবে অসম্মান করা হলো, এই প্রত্যেকটা জিনিস লেট ইট বি ক্লিয়ার। এগুলো আলোচনা হলে বাংলাদেশ গভর্নমেন্টের কেনই অধিকার থাকবে না আইনগতভাবে জিনিসটা মোকাবেলা করবার? ওয়াই নট? আর এটাকে ভারতের সরকারি লেভেল থেকে কেন এইটাতে নাক গলানো হবে?
তোমাদের ব্যাপারে যখন বাইরের দুনিয়া কথা বলে তখন তোমরা বলতা এটা হলো আভ্যন্তরীণ ব্যাপার, তো বাংলাদেশের ব্যাপারে হলে ওটা ভুলে যাও কেন? তোমাদের কাছে তার কোনো জবাব নেই। আচ্ছা, তারপরে তোমরা নির্বাচনের ব্যাপারেও তোমরা বলতে যে ওটা হলো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। আসলে কিন্তু আভ্যন্তরীণ বলে তোমরা ঠিকই আমেরিকার সাথে বসে, ইউ আর দ্য উইটনেস, উই হ্যাড অ্যান অ্যাম্বাসেডর হিয়ার হু ওয়াজ ভেরি সিনসিয়ার, বাট তার গভর্নমেন্ট তো ভারতের সাথে তাল মিলিয়ে আমাদেরকে ওই নিরপেক্ষ নির্বাচন হতে দেয়নি প্রকারান্তরে। তো তখন কিন্তু ভারত যুক্তরাষ্ট্রকে পাশে পেয়েছিল, তারা চুপ করে গেল, এত লাফঝাপ করে শেষ পর্যন্ত সেই একতরফা নির্বাচন, দামি নির্বাচন হতে দিল। আচ্ছা, তখন বলা হলো এটা খুব অভ্যন্তরীণ ব্যাপার। তাহলে এখন অভ্যন্তরীণ বিষয় কোথায় চলে গেল? তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ রাখবে কি রাখবে না, এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্তের বিষয়, ভারতের সিদ্ধান্তের বিষয় নয়। কাজে ভারত প্রতিটা পদক্ষেপই অন্যায় করে যাচ্ছে। জবাবে আমি শুধু একটা কথাই বলবো, আই থিঙ্ক যে যত সমালোচনা করুক, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, মানে একটা সুন্দর কথা বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। ইটস ট্রু, দিস ইজ নো মোর হাসিনাস বাংলাদেশ। জি, ফাইনাল রাউন্ড, মিস্টার শব্দ স্বাগত হোসেন বকুল। থ্যাংক ইউ। আমি যে জিনিসটা আসলে সংক্ষিপ্ত সময়ে বলতে চাই এটা হলো ভারতের বর্তমান সরকার এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, বিশেষ করে মমতা ব্যানার্জি সহ তাদের মিডিয়া, গত শেখ হাসিনা ফেসিজমের বিদায়ের পর যে আচরণ আমাদের মানুষের প্রতি করতেছে, আমাদের দেশের প্রতি করতেছে, এটা থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে দিস গভর্নমেন্ট অ্যান্ড ভারতীয় মিডিয়ার একটা অংশ, আমি ডালাওভাবে বলবো না, এবং মানে গত 72 ঘন্টার মধ্যে মানে পশ্চিমবঙ্গ সরকার সহ যে একটা বলয় সৃষ্টি হয়েছে, টোটালি এগেনস্ট আওয়ার স্টেবিলিটি, উইদাউট এগেনস্ট দ্য পিসফুল সিচুয়েশন অফ বাংলাদেশ। তারা আমাদের দেশে গণতন্ত্রকে সমর্থন করতেছে না। মোদি গভর্নমেন্ট যদি গণতন্ত্রকে সম্মান করতেন, যদি সম্মান বোধ থাকতো, তাহলে তারা শেখ হাসিনাকে জায়গা দিতেন না। এবং জায়গা দেওয়ার পরে যেটা করেছে, ওখান থেকে শেখ হাসিনাকে বক্তব্য সেরে ইয়ারে সারার সুযোগ তারা করে দিতেন না। কাজেই প্রমাণিত হয় দিস নট আওয়ার ফ্রেন্ড, দিস গভর্নমেন্ট ইজ নট আওয়ার ফ্রেন্ড। তাদের মিডিয়াগুলো আমাদের ফ্রেন্ড না, বন্ধুসুলভ আচরণ আমাদের সাথে করতেছে না। ইট ইজ জাস্ট এ ট্যান্টামাউন্ট টু স্ট্রং এনিমিটি, আমাদের যেটা প্রমাণ করতেছে এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট। আচ্ছা, সেকেন্ডলি যে জিনিসটা যেটা ভাই বলেছেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি মনে করি আমাদের এত রিয়েক্ট করার কিছু নেই। উই আর নট এট অল অ্যাফ্রেড অফ ইন্ডিয়ান মানে হেজিমনি, উই আর নট এট অল অ্যাফ্রেড। আমি খুব মানে সাহস দিয়ে বলতেছি জিলু ভাই, উই আর নট এট অল অ্যাফ্রেড বিকজ উই হ্যাভ স্ট্রং অ্যাসেট অফ 18 crores পিপল। আমরা 18 কোটি মানুষ ঘর থেকে বের হয়ে কিন্তু শেখ হাসিনাকে বিদায় করেছি। কাজে আমাদের কেউ রক্তচক্ষু দেখালে আমরা ভয় পাবো না। আমি যেটা বলতে চাই, আমাদের গভর্নমেন্ট ইজ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, দ্য রিয়াকশন দে হ্যাভ শোড, আমি মনে করি পারফেক্টলি দে আর অন দ্য কারেক্ট ট্র্যাক। যতভাবে ওরা উস্কাইছে, আমাদের রিয়াকশনটা যদি এর চাইতে স্ট্রং হয়, আর আমাদের কোনো একটা স্বার্থান্বেষী মহল যদি বুঝে যে গভর্নমেন্ট উস্কাইতে চাচ্ছে, দে মাইট টেক দ্য বেনিফিট অফ দ্যাট থিং, এখানে একটা গণ্ডগোল সৃষ্টি করার জন্য। তার মানে দেন আমরা ইন্ডিয়ান জালে পা দিলাম, ষড়যন্ত্রের যে জালটা তারা ফেলতে চাচ্ছে হিন্দুদেরকে নিয়ে। আমাদের দেশে হিন্দুরাও কিন্তু বুঝতেছে যে তাদেরকে ট্রাম্প কাট করে কিন্তু ভারত একটা ফয়দা লুটতে চাচ্ছে শেখ হাসিনার পক্ষে, ফেসিজমকে আবার দেশে পুনর্বাসিত করার জন্য, যেটা কোনো দিন পারবে না ইন্ডিয়া করতে, সম্ভব হবে না। কাজেই আমি যেটা মনে করি সেটা হলো আমাদের গভর্নমেন্ট যে রিয়েক্ট আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সম্মানিত করেছেন কারেক্টলি, আগে আছে খুব একটা বেশি রিয়েক্ট করার দরকার নেই। যদি তারা আরও বাড়ে, আমার মনে হয় তাদের অবস্থাটা স্থিমিত হয়ে আসবে, কারণ তাদের এই ট্রাম্প কার্ডও ফেল করেছে। তারপরে যদি এর চেয়ে বেশি বাড়াবাড়ি করতে চায়, তা আমরা তো রেডি, আমাদের তো আমরা খবর তো জানেন, আমরাও প্রস্তুত, পলিটিক্যালিও প্রস্তুত, আমরা সব দিক থেকে প্রস্তুত। আমাদের জনগণ উই আর মেন্টালি উই আর প্রিপেয়ার্ড টু গিভ দ্য মানে এনি রেসপন্স টু দ্য ইন্ডিয়ান কোয়ারিজ অ্যান্ড ইন্ডিয়ান অ্যাগ্রেশন, বা তারা যেটা করতে চাচ্ছে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের যতভাবে প্রস্তুতি নেওয়া দরকার পলিটিক্যালি, মানসিকভাবে, জনবল দিয়ে, আমরা সেভাবে আমাদের দেশ প্রস্তুত আছে, আমাদের সরকারও প্রস্তুত আছে। আমাদের থার্ড ফোর্সের একটা কথা আপনি বলেছিলেন যে কেউ জড়িত আছে কিনা, নট আনলাইকলি থাকতেও পারে, যদি কারো কোনো ইন্টারেস্ট জড়িত হয়ে থাকে থার্ড ফোর্স হইতে জড়িত হতেও পারে একটা ফাঁদ ফেলার জন্য গভর্নমেন্টের বিরুদ্ধে। বাট আমি যেটা বলবো সেখানে গভর্নমেন্টকে মাস্ট বি ভেরি কেয়ারফুল। গভর্নমেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব
যেমন মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা দিবেন বলেছেন, এইভাবে রোডম্যাপটা দিয়ে নির্বাচনের দিকে গভর্নমেন্টকে খুব প্রম্পটলি এগিয়ে যেতে হবে। কারণ এই যে আজকে যে টার্মোয়েলটা দেশের ভিতরে যেটা করতে চাচ্ছে, এটা ডিউ টু দ্য ল্যাক অফ এ পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্টের কিন্তু স্ট্রেংথ আলাদা, অস্ট্রের শক্তির চাইতে পিপলসের পাওয়ার কিন্তু ইজ মোর পাওয়ারফুল। কাজে সেখানে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যদি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ইস্টাবলিশড হবে, তত তাড়াতাড়ি এইসব মানে প্রতিবেশী বলেন বা অন্যখানতে বলেন এসব মানে থ্রেট বা হুমকি যাই আমরা বলি, এগুলি পলিটিক্যাল গভর্নমেন্টের সামনে কোনো দূরে টিকবে না। আর বিশেষ করে আমরা তো একটা বাঘের জাতি বাংলাদেশের মানুষ, এটা ভারতকে বুঝতে হবে যে এখানে কিছুই করা যায় না। ভারত কোন দিকে যাবে কি না যাবে ইট ইজ দেয়ার ম্যাটার, বাট উই আর জাস্ট ফলোয়িং দেম। আমি মনে করি আমাদের গভর্নমেন্টও ফলো করতেছে, আমরাও ফলো করতেছি, তীব্র দৃষ্টি রাখতেছি আমরা, ভেরি স্ট্রং আই টুয়ার্ডস দেয়ার মুভমেন্ট। If they give any bad movement, if they try to do any bad to us, we will give the equal response to Indian government and Indian authority. একজন মুক্তিযোদ্ধা হিসেবে এর চেয়ে বেশি আমার বলার কিছু নেই, বাট I hate the present interruption of Indian policy, Indian government on Bangladesh politics. I hate this. আমি তীব্রভাবে প্রতিবাদ জানাই যেই বক্তব্য মমতা ব্যানার্জি রেখেছে আমাদের এখানে জাতিসংঘে যাওয়ার জন্য, এই শান্তিরক্ষী দেওয়ার জন্য। আমি পাল্টা এটাই বলবো, ওই দেশে যেভাবে মুসলিমদের মসজিদ ভাঙ্গা হয়, যেভাবে গুজরাটে আগুন দিয়ে পুড়িয়ে মুসলমানদের হত্যা করা হয়েছে, যেভাবে দিল্লিতে টার্বুলেন্স করা হয়েছে, আমরা বোধহয় ভুল করেছি। অনেক আগে বলা উচিত ভারতের শান্তিরক্ষী বাহিনী আগে আসুক গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য, তাহলে বোধহয় সঠিক হইতো। আমরা সেটা করি নাই, প্রতিবেশী রাষ্ট্রের উপর আমরা হস্তক্ষেপ করি নাই। বাট ভারত যেটা শিখাইলো এবার আমাদেরকে, জানি না ভবিষ্যতে আমরা কি বলবো। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ প্রফেসর মাহবুবুর রহমান। প্রথম কথা হলো, যতই দিন যাচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির দেউলিয়াপনা তত বেশি মানে পরিষ্কার হচ্ছে, প্রতিভাত হচ্ছে। প্রথম কথা হলো যে একে তো তারা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে তারা নাক গলানো লিসে নিয়েছে, কিন্তু সেটা যখন কাজ দিচ্ছে না তখন তারা আরও বেসামাল হয়ে পড়ছে। পরিবর্তিত পরিস্থিতি তারা এখনও মেনে নিতে মনে হচ্ছে একটু সময় লাগবে আর কি। যেমন একটা উদাহরণ দেই, যে এই যে সাম্প্রতিক ঘটনা দুই দেশের সম্পর্ক নিয়ে অত্যন্ত সুন্দরভাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যখন ব্রিফিং করলেন বিদেশি রাষ্ট্রদূতদের সাথে মিডিয়ার সামনে, অনেক দেশের রাষ্ট্রদূত কিন্তু উপস্থিত ছিল না শুধু ভারতের রাষ্ট্রদূত, এবং সেখানে তাদের প্রতিনিধি পাঠাইছেন, পররাষ্ট্র হাইকমিশনার কিন্তু ছিল না। কিন্তু বাবা তুমি তো আসতে হলো তোমাকে তলব করার ফলে। কিন্তু তার মানেটা কি, যে ইউ আর নট রেডি টু ফেস দ্য রিয়ালিটি, দ্য ফ্যাক্ট, যে ফ্যাক্টগুলো প্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় হলো যে এই যে তারা এত বাজে কথাবার্তা বলছে, দেখুন সভ্যতা বাংলাদেশ থেকে শিখে নিন, কি করে প্রতিবেশীদেরকে নিজের নাগরিকদেরকে মানে প্রোটেকশন দিতে হয়, তাদের সাথে সুন্দরভাবে নাগরিক সম্পর্ক বজায় রাখতে হয়। আমরা স্বীকার করছি আমাদের বিচ্ছিন্ন কিছু গ্রুপ আছে, এটা সব দেশেই থাকে, কিন্তু দে আর নট দ্য ডমিনেন্ট ফোর্স ইন দ্য কান্ট্রি, দে আর নট দ্য ডিসাইডিং ফ্যাক্টরস ইন দ্য কান্ট্রি, দে আর নট দ্য ওয়ে ইউ ক্যান ডিফাইন বাংলাদেশ। কেন? যেমন ধরুন আপনাদের সরকারি দলের মধ্যেই তো এত সমস্ত সাম্প্রদায়িক লোক, আর আমাদের দেশের যাদেরকে আপনারা সাম্প্রদায়িক মনে করেন ধর্মীয় গ্রুপ, তারাও কিন্তু এই চেতনায় বিশ্বাস করে যে একজন নন মুসলিমের গায়ে যদি হাত দেওয়া হয়, অ্যাকর্ডিং টু প্রফেটিক হাদিস, যে মুসলিম অধ্যুষিত ডমিনেন্ট কোনো ল্যান্ডে যদি অমুসলিমদের উপরে তার সম্পদের উপরে জানমালের উপরে অন্যায় হস্তক্ষেপ করা হয়, প্রফেট সেড যে অন দ্য ডে অফ জাজমেন্ট হি উইল বি দ্য অ্যাটর্নি অফ দ্য নন মুসলিমস এগেন্স্ট দ্য মুসলিমস। সিরিয়াস কশন, এই চেতনা তো অন্তত কাজ করে এদের মধ্যে। অন দি আদার হ্যান্ড আপনারা কি প্রদর্শন করেন? তো বাংলাদেশ সমাজের শুধু এই যে আমরা এটাকে বলি হোমোজেনিটি ইন টার্মস অফ আওয়ার নেইবারলি রিলেশনশিপ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, আমাদের সমাজের বিভিন্ন স্তরে যান, বা এই যে চট্টগ্রামে একজন আইনজীবীকে এইভাবে কত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ছবি দেখলে আমাদের কয়েকজন কলিপুরে তাকানো যায় না। সেই কাণ্ড করার পরেও কিন্তু কোনো হত্যাযোগ্য ঘটেনি। আমাদের লোকজন যে কত শান্ত থেকেছে, কতটা সিভিল থেকেছে, ভারত শুড লুক এট এন্ড লার্ন লেসন ফ্রম দিস। এখন এই যে কাণ্ড যারা আপনি হাই কমিশনের উপরে যে হামলা চালালেন, তারপরে যে আমাদের এখানে
যে আপনাদের মতো কিছু তো ঘটায়নি। আমাদের এখানে দূতাবাসের নিরাপত্তার জন্য এই সরকার অনেক বেশি যত্নবান হয়েছে, আপনারা হন না কেন? তার মানে ইউ আর ফেইলিং। সো ইফ দ্যার ইজ এনিথিং টু লার্ন, আমাদের কাছে শিখে নিন, তাহলে আপনারা ভালো করবেন, ভালো থাকবেন এবং দু দেশের সম্পর্ক আরেক উন্নত হতে পারে এবং এই অঞ্চলের জন্য এবং বিশ্ব মানবতার জন্য কল্যাণকর হতে পারে। ধন্যবাদ। We are more civilized than Indian government. অবশ্যই। We are more civilized. We are non-communal. They are communal. দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, মিস্টার সর্দার সাখাত হোসেন বকুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, একটাই কথা আসলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশে যে পরিবর্তনটা ঘটে গেছে, এই পরিবর্তনটাকে অ্যাকসেপ্টও তাদের করে নিতে হবে যদি সম্পর্কটা সুসম্পর্কের দিকে নিয়ে যেতে চায় তারা। এবং বাংলাদেশের দিক থেকেও বাংলাদেশ অবশ্যই নিজস্ব স্বার্থ অক্ষুণ্ণ রেখে, নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে কোনো বৈরী সম্পর্ক না, সুসম্পর্কই বাংলাদেশের জন্যও প্রয়োজনীয় এবং এই সম্পর্কটা পারস্পরিক দুদিক থেকেই উৎসাহটা থাকতে হবে। এবং একই সঙ্গে আলোচনার মধ্যে এটাও এসেছে যে আমাদের সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা দ্রুত প্রয়োজনীয় যেটুকু সংস্কার করা দরকার সেটুকু করে যদি তারা একটা রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করে, অর্থাৎ জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং তার জন্য একটা ভালো নির্বাচন আয়োজন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়তো অনেকখানি সহজতর হবে যদি অন্যান্য দুর্বলতাগুলো তারা খুব দ্রুততার সঙ্গে কাটিয়ে উঠতে না পারে। এবং তার জন্য যেটা দরকার, এবং ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নটাও নির্ধারণের যে মাত্রা, সেটা কী হবে, কীভাবে সেটা ডিল করা হবে, সেটা করবার জন্য একটা সর্বদলীয় জাতীয় সংলাপের প্রস্তাবও আমার একজন অতিথি দিয়েছেন। এবং সেটাও দেশের জন্য আমি মনে করি যে নির্বাচনী পরিস্থিতি সহ অন্যান্য যে সংকট আছে অভ্যন্তরীণ এবং বহিঃসম্পর্কের ক্ষেত্রে সেই সংকট নিরসনে অনেকখানি সহায়তা করতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।